হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল। আজকে টেন্সের উপরে বেস করে কিছু ট্রান্সলেশন আমি তোমাদের শেখাবো। টেন্স কি? টেন্স বলতে আমরা সময় বা কালকে বুঝি। এই সময়টা কিসের? সময়টা হলো সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে যে ভার্ব বা ক্রিয়া থাকে, সেই ভার্ব বা ক্রিয়া বলতে আমরা কি বুঝি? কাজ। অর্থাৎ এই কাজের সময়টাকেই আমরা কি বলছি? টেন্স বলছি। এই টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমানকাল। পাস্ট টেন্স মানে অতীতকাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানে যা কিছু করা, হওয়া, খাওয়া, যে কাজগুলো বর্তমানে হচ্ছে বা হয়, এই ধরনের কোনো ঘটনা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স। এবং পাস্ট টেন্স কাকে বলে? আর পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে যে ঘটনা হয়েছিল, যে কাজটি হয়েছিল, যে ঘটনাটি ঘটেছিল অতীতকালে, পাস্ট টেন্সটা কি? পাস্ট টেন্স মানে অতীতকাল। এই পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে যে ঘটনাটি ঘটেছিল, যে কাজটি হয়েছিল, যে বিষয়টা বোঝানো হয়েছিল, এই ধরনের বিষয়গুলোই হলো অতীতকাল বা পাস্ট টেন্সের অন্তর্গত। আর ফিউচার টেন্স বলতে কি বুঝি? ফিউচার টেন্স কথার অর্থ হলো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কিছু হবে, কিছু করবে, কিছু ঘটবে, এই ধরনের কোনো বাক্য বা কোনো ঘটনা বা কোনো বিষয় যদি বোঝায় তাহলে সেগুলো ফিউচার টেন্সের মধ্যে পড়বে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই যে তিনটি টেন্স, এই তিনটি টেন্সের মধ্যে প্রত্যেকটির চারটি করে ভাগ আছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ হলো প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ। এবারে পাস্ট টেন্সে একই রকমভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো পাস্ট টেন্সের ভাগ। আর ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল আমরা কতগুলো টেন্স পেলাম? আমরা প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করলাম, মোট আমরা 12টি টেন্স পেলাম। এই 12টি টেন্সের মধ্যে সর্বপ্রথম আমরা কোন টেন্স আমরা জানব? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট। আজকের যে বিষয়টি সেটি হলো টেন্সের উপর বেস করে আমি কয়েকটা ট্রান্সলেশন আমি তোমাদের শেখাচ্ছি। যেমন কমল একটি বই চাই, নিতে একটি বই পড়ে, তারা মাছ ধরে, তারা সকালে স্নান করে, সূর্য পূর্ব দিকে ওঠে, তারা মাঠে ফুটবল খেলে। এই বাক্যগুলো পড়ে আমরা বুঝতে পারছি যে এই বাক্যগুলো সবগুলোই কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। এবারে প্রেজেন্ট ইনডিফিনাইট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কিন্তু আমি এখন অবধি বলিনি। এবারে এই যে বাক্যগুলো, এটা আমি কি করে বুঝবো যে এটা ইনডিফিনাইট বা কন্টিনিউয়াস বা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস? তারও একটা নিয়ম আছে। যেমন এখানে বলছে কমল একটি বই চায়, নিতে একটি বই পড়ে, তারা মাছ ধরে, তারা সকালে স্নান করে, সূর্য পূর্ব দিকে ওঠে, তারা মাঠে ফুটবল খেলে। এই বাক্যগুলো কোনোটা অভ্যাস বোঝাচ্ছে, কোনোটা চিরন্তন সত্য বোঝাচ্ছে, আবার আর কয়েকটি বাক্য কী বোঝাচ্ছে? বর্তমানকালে ঘটে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কোনো কাজ করে, খায়, খেলে, পড়ে, যায়, আসে, এই ধরনের বিষয় যখনই বোঝাবে তখনই অবশ্যই সেগুলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আরও দুটো বিষয় আগে বললাম, অভ্যাস সূচক কোনো বাক্য যদি আমরা পাই সেগুলো অবশ্যই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর একটা কি? চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনগুলো? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা অবশ্যই চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকেই ওঠে। তারপরে অভ্যাসগত কোনো বিষয়, যেমন তারা সকালে স্নান করে, তারা প্রত্যেক দিনই সকালে স্নান করে, এটা তাদের অভ্যাস। তাহলে এই বাক্যটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে কমল একটি বই চাই, এই বাংলা বাক্যটিকে যদি আমরা ইংরেজি করতে চাই বা ইংরেজিতে অনুবাদ করতে চাই, তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের যেহেতু এগুলি আছে, তাহলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার ফর্মুলা বা স্ট্রাকচার রুলটা কী আছে সেটা দেখব।
প্রথমে কি আছে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এবারে তাহলে আমরা কি বসাবো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে মেন ভার্বের বেস ফর্মটা বসাবো, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। তাহলে একটা বাক্যের সাবজেক্ট বা কর্তা বার করতে গেলে আমাকে প্রথমে কি খুঁজে বার করতে হবে, বাক্যের ক্রিয়া বা ভার্বকে। আমি সাবজেক্ট প্রেডিকেট এবং অবজেক্ট নিয়ে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে ডিটেলসে সেখানে উল্লেখ আছে সাবজেক্ট কীভাবে বার করব, অবজেক্ট কীভাবে বার করব, প্রেডিকেট কাকে বলে বা সে তার কাজ কি, এগুলো উল্লেখ আছে। সেই সাবজেক্ট প্রেডিকেট এবং অবজেক্টের যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সের নিচে আমি শেয়ার করছি, তোমরা অবশ্যই সেটা ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই বাংলা বাক্যের মধ্যে প্রথমে কী বার করব, ভার্ব বা ক্রিয়া। কমল একটি বই চাই, চাও, চাওয়া, চাওয়া থেকে চাই, তাহলে চাই শব্দটা এখানে ভার্ব বা ক্রিয়া। তাহলে এই ক্রিয়াকে হু বা হট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে হু বা হু মানে কি, তাহলে WH ওয়ার্ড হু মানে কি, কে বা কারা। তাহলে কে বা কারা দিয়ে আমি কখন প্রশ্ন করব, যখনই আমি বাংলা বাক্যের প্রথমে ব্যক্তি বিশেষকে পাবো। তাহলে কমল ব্যক্তি বিশেষ, তাই আমরা হু দিয়ে প্রশ্ন করব এবং উত্তরটা কি আসবে এবং প্রশ্নটা কি হবে, কে একটি বই চাই, উত্তরটা হবে কমল। তাহলে কমলটা হলো সাবজেক্ট বা কর্তা। তাহলে প্রথমে আমরা কি লিখেছি, কমল, তারপরে কি লিখব, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট কমল উল্লেখ করেছি, তারপরে মেন ভার্বের বেস ফর্ম। মেন ভার্বটা কি, ক্রিয়াটা কি, চাই, চাইটা কোথা থেকে গেলো, চাওয়া থেকে, চাওয়ার ইংরেজি কি, ওয়ান্ট। এবারে এখানে এস যুক্ত হয়েছে, তার কারণ একটা গ্রামারে একটা রুল আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আমরা যদি এখানে ডু ভার্ব ব্যবহার করতাম তাহলে ডাজ হতো প্রেজেন্ট সিম্পল টেন্সে। আমরা যদি হ্যাভ ভার্ব ব্যবহার করতাম তাহলে হ্যাভের জায়গায় কী হতো, হ্যাজ হতো। কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এটা একটা রুল, এই রুলটা অবশ্যই ফলো করব কখন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে কমলটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্ট এই মেন ভার্বের শেষে কি যুক্ত করলাম, এস যুক্ত করলাম। এবারে কি বসাবো, অবজেক্ট। অবজেক্ট কি আছে দেখব, একটি বই, আ বুক। তাহলে এই বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ হলো কমল ওয়ান্টস আ বুক। পরের বাক্য কি, নিতা একটি বই পড়ে। তাহলে এখানেও প্রথমে আমরা কি বার করবো, ভার্ব বা ক্রিয়া। কেন বার করব, সাবজেক্ট বার করতে গেলে আমাকে প্রথমে ভার্ব বা ক্রিয়াকেই খুঁজে বার করতে হবে। তাহলে নিতা একটি বই পড়ে, পড়াটা হলো এখানে ভার্ব বা ক্রিয়া। এর কাজকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, সাবজেক্ট বার করার জন্য হু বা হট দিয়ে। যেহেতু এখানে ব্যক্তি বিশেষের উল্লেখ আছে তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ কে দিয়ে। কে একটি বই পড়ে, উত্তর হলো নিতা। তাহলে নিতাটা হলো এখানে সাবজেক্ট। এরপরে কি হবে, স্ট্রাকচার রুলার কি আছে, মেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মেন ভার্ব হলো পড়া, পড়ার ইংরেজি কি, রিড। এবারে দেখো এই নিতাটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আগের সেন্টেন্সের মতোই। তাহলে নিতাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেটা সেই ভার্বের শেষে কি যুক্ত হবে, এস যুক্ত হবে। নিতা রিডস, নিতা পড়ে, কি পড়ে, একটি বই, আ বুক। এটা হলো অবজেক্ট। পরের বাক্য কি, তারা মাছ ধরে। তাহলে এখানে ভার্ব বা ক্রিয়া কোনটা, ধরে শব্দটি। তাহলে এর কাজকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কর্তা বার করার জন্য কে বা কারা, যদি ব্যক্তি বিশেষ থাকে। যেহেতু তারা বলতে কয়েকজনকে বোঝাচ্ছে, কয়েকজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা হু বা কারা দিয়ে প্রশ্ন করব। হু WH ওয়ার্ড আমরা এটাকে দিয়ে প্রশ্ন করতে পারি, আবার আমরা জয়নিং অফ সেন্টেন্সেসে কোনো ব্যক্তির পরে ওই ব্যক্তিকে বোঝানোর জন্য এই WH ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কারা, হু অর্থাৎ কারা দিয়ে প্রশ্ন করব। কারা মাছ ধরে, উত্তর হলো তারা। তারা ইংরেজি কি, দে। ধরে ইংরেজি কি, ক্যাচ, দে ক্যাচ। তারা ধরে, কি ধরে, মাছ। নেক্সট কি আছে, তারা সকালে স্নান করে। এই বাক্যটি অভ্যাসসূচক বাক্য,
এই কারণেই এই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্গত। এই বাক্যটিকে যদি আমি ইংরেজিতে অনুবাদ করতে চাই তাহলে আমরা প্রথমেই ক্রিয়াটাকে বার করব। ক্রিয়াটা এখানে কী আছে? স্নান করা। তাহলে ক্রিয়ার কাজকে আমরা সাবজেক্ট বার করতে গেলে আমরা কী দিয়ে প্রশ্ন করব? হু বা হোয়াট। হু মানে কে বা কারা, অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করি। কারা সকালে স্নান করে? তারা। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে, অর্থাৎ এই বাংলা বাক্যে সাবজেক্ট বা কর্তা হলো তারা, তারা ইংরেজি হলো দে। এরপরে আমরা কি বসাবো? এই স্ট্রাকচার রুলটাকে ফলো করব, মেন ভার্বের বেস ফর্ম। স্নান করা ইংরেজি কি? BATHE, বেথ। দে বেথ, তারা স্নান করে ইন দ্য মর্নিং, সকালে। এখানে কিন্তু অবজেক্ট নেই। ইন দ্য মর্নিং এটা একটা ফ্রেজ, অর্থাৎ এটা আমরা একটা কমপ্লিমেন্ট ধরতে পারি। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকেই উঠবে। তাহলে এখানে আমরা প্রথমে কী বার করব? এখানে এই বাক্যটিতে আমরা প্রথমে কী বার করব? ভার্ব বা ক্রিয়া। ক্রিয়াটা কি আছে? ওঠা বা ওঠে। ওঠে হলো এখানে ক্রিয়া বা ভার্ব। তাহলে এর কাজকে আমরা কী দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে বা হট দিয়ে। হু বা হট দিয়ে কিসের জন্য? সাবজেক্ট বার করার জন্য। তাহলে কি পূর্ব দিকে ওঠে? হট, হট মানে কি? হট দিয়ে প্রশ্ন করলাম। কি পূর্ব দিকে ওঠে? উত্তরটা হলো সূর্য। তাহলে সূর্যটা হলো এখানে কি? কর্তা। দি সান, এই সান, মুন এগুলোর আগে অবশ্যই দি বসে, কারণ আমরা সান একটাই দেখতে পাই, তাই এটা নির্দিষ্ট। মুন একটাই আমরা লক্ষ্য করি, তাহলে এগুলো নির্দিষ্ট বলে এখানে দি বসবে। সাবজেক্ট হলো দি সানটা, এখানে সাবজেক্ট হলো। এবারে কি হবে? মেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ওঠা যে ভার্বটা ছিল তার ইংরেজি কি? রাইজ। রাইজ মানে কি? ওঠা। রাইজ মানে ওঠা। তাহলে এটার বেস ফর্ম, রাইজের বেস ফর্ম রাইজ। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে। এই দি সান রাইজ ইন দ্য ইস্ট, এই সেন্টেন্সটা কি ঠিক লিখেছি? না, একটু ভুল আছে। যেহেতু আগের সেন্টেন্সগুলোতে আমি বললাম প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে যে ভার্বটা থাকে সেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, সেটা কিন্তু আমরা বসাইনি। তাহলে দি সানটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে যে ভার্বটা আমি রাইজ লিখেছি সেই রাইজের শেষে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, তবেই সেন্টেন্সটা কমপ্লিট হবে। তাই দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হলো কমপ্লিট সেন্টেন্স। তারা মাঠে ফুটবল খেলে, এখানে কর্তাটা কি? তারা। মেন ভার্বের বেস ফর্ম, মেন ভার্ব কোনটা? খেলা। খেলা ইংরেজি কি? প্লে। দে প্লে, তারা খেলে। কি খেলে? ফুটবল। ফুটবলটা হলো এখানে অবজেক্ট। তাহলে আজকে এই ছোট ছোট বাক্যগুলো আমরা দেখে আমরা প্রথমে টেন্স বার করলাম। টেন্স বার করে টেন্সের নির্দিষ্ট টেন্সের স্ট্রাকচার ফর্মুলা অনুযায়ী আমরা সেই বাক্যগুলোকে ইংরেজি অনুবাদ করলাম। তাহলে এভাবে যদি আমরা ছোট ছোট বাক্যগুলোকে টেন্স বেস করে আমরা যদি স্ট্রাকচার ফর্মুলা অনুযায়ী ইংরেজি অনুবাদ করি তাহলে অবশ্যই একদিন আমরা বড় বড় বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারবো। এখন আমি এই প্রত্যেকটা টেন্সের ওপরে কিছু ট্রান্সলেশন করাবো এবং সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড করব, তোমরা এগুলো দেখবে। পরবর্তীতে টেন্সের জন্য প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ভিডিও আমি তৈরি করব এবং সেগুলো আপলোড করব। তোমাদের মধ্যে এখনও অবধি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলি লাইক করবে, শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।